1971 সালের 25 থেকে 26 মার্চ কালো রাত্রির সাক্ষী হয়ে আছে সেই সময়ের দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলি। ভয়াবহ সামরিক অভিযানের নিষ্ঠুর পাশবিকতার লোমহর্ষক কাহিনী প্রচার করেছিলেন প্রত্যক্ষদর্শী সাংবাদিকগণ। তাদের বর্ণিত ঘটনাবলী ছিল অতি করুণ এবং মর্মান্তিক। 25শে মার্চের কালোরাত্রির শ্বেত সন্ত্রাস এবং নৃশংস হত্যাযজ্ঞের লোমহর্ষক কাহিনী ও চাক্ষুষ বিবরণ আজ অবধি অনেক ছাপা হয়েছে। ভুট্টোর আমলের সেনাপ্রধান 1971 সালের জল্লাদ জেনারেল টিক্কা খান প্রখ্যাত মিশরীয় সাংবাদিক জনাব হাইকেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার আমলে পূর্ব পাকিস্তানের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি যখন মার্চ মাসের প্রথম সপ্তাহে পূর্ব পাকিস্তানে যাই তখন পূর্ব পাকিস্তানের সামরিক প্রস্তুতি ছিল অতি দুর্বল। সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি সঠিক তথ্য পরিবেশন করতে অপারগ ছিল। তাদের সাথে জনগণ কোনোরূপই সহযোগিতা করছিল না। গোয়েন্দা বিভাগসমূহের বাঙালি কর্মচারীবৃন্দের আন্তরিকতায়ও যথেষ্ট অভাব লক্ষ্য করি। এর আগে এমন পরিস্থিতি কখনো হয়নি। সেনাবাহিনীর পশ্চিম পাকিস্তানি সৈন্যরাই ছিল আমাদের খবরাখবরের একমাত্র নির্ভরযোগ্য সূত্র। বেঈমান মুজিবের কারসাজিতে সমগ্র বাঙালি জাতি তখন বিদ্রোহী হয়ে উঠেছে। তারা সেনাবাহিনীকে রীতিমতো বয়কট করেছে। জনাব হাইকেলের মতে জেনারেল টিক্কা বুঝতে পারেননি তিনি একটি জাতীয় বিপ্লবের মোকাবেলা করছিলেন। তিনি জানতেন না এ বিপ্লবের শিকড় প্রথিত ছিল তীব্র জাতীয়তাবাদী চেতনায়। বাঙালির স্বাধিকারের দাবির পেছনে যুক্তিও ছিল প্রচুর। এরপর ঢাকা আলোচনা কিভাবে ব্যর্থ হয়ে গেল সে কথা বলতে গিয়ে জেনারেল টিক্কা খান জনাব হাইকেলকে বলেন, ঢাকা আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর রাষ্ট্রপতি আমাকে আদেশ দেন 25শে মার্চ রাতে সামরিক অভিযানের মাধ্যমে বাঙালি বিদ্রোহ দমন করে পূর্ব পাকিস্তানে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। জনাব হাইকেলের বর্ণনায় 25শে মার্চের মধ্যরাত্রি প্রায় 11:30 পাক বাহিনী ঘুমন্ত বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ে। গুলির আওয়াজে ভীত সন্ত্রস্ত বাঙালিরা জেগে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল, পুলিশের হেডকোয়ার্টার্স মতিঝিল এবং ইপিআর এর সদর দফতর পিলখানায় মূল আঘাত হানা হয়। অবিশ্রান্তভাবে গোলাগুলি চলতে থাকে। মেশিনগান, রকেট, এমনকি ট্যাঙ্ক ফায়ারিং এর আওয়াজও শোনা যায়, সাথে মুমূর্ষ ব্যক্তিদের মরণ চিৎকার। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ফ্লেয়ার ফায়ারিংয়ে। বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল এবং জগন্নাথ হলকে রিকেলেস রাইফেল এবং মর্টার ফায়ারে ধূলিসাৎ করে দেয়া হয়। মারা যায় অসংখ্য ছাত্র। ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় অগণিত লোক। তার প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাক বাহিনীর আক্রমণের বিশদ বিবরণ পাওয়া যায়। তিনি লিখেন, মাঝরাতের পরপরই পাকিস্তান আর্মির সাঁজোয়া বাহিনীর একটি কলাম ক্ষিপ্ত গতিতে ছুটে যায়। সেনাবাহিনী ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি দখল করে সেটাকে ফায়ার বেস করে ছাত্রাবাসগুলির উপর আক্রমণ চালায়। ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ইকবাল হলের 200-এরও বেশি ছাত্র প্রাণ হারায়। বিদ্রোহী ছাত্রদের একটি কেন্দ্র ছিল ইকবাল হল। 2 দিন যাবৎ অসংখ্য লাশ ছড়িয়েছিল মাঠে, পথে, হলগুলির চত্বরে এবং কক্ষগুলিতে। 2 দিন পরই সৈনিকরা হলগুলির প্রাঙ্গণে গর্ত খুঁড়ে মৃতদেহগুলিকে মাটি চাপা দেয়। গণকবরগুলি খুঁড়তে বড় বড় বুলডোজার ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন এলাকায় বস্তিগুলোতে আগুন লাগিয়ে দেয়া হয়। জনাব হেনরি ভান্ডার হেইসডেন আন্তর্জাতিক ব্যাংকের একজন কর্মকর্তা সে সময় ঢাকায় উপস্থিত ছিলেন। তিনি দি নিউ ইয়র্ক টাইমসে এক প্রতিবেদন ছাপান। সেটা 14 জুলাই লন্ডনের দি টাইমসে প্রকাশিত হয়। তার উপর ভিত্তি করে একই দিনে দি টাইমসে
একটি সম্পাদকীয় ছাপা হয়। পাক বাহিনীর পাশবিক আচরণের বিবরণ তাতে বিস্তারিতভাবে লেখা হয়। সেই প্রতিবেদন পড়ে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যান। বিশ্ব পরিসরে বাঙালিদের প্রতি সহানুভূতি জাগিয়ে তুলতে জনাব হেনড্রিকের প্রতিবেদন ও দি টাইমসের সম্পাদকীয় বিশেষ অবদান রাখে। 27 মার্চ সকাল 9টার সময় কারফিউ উঠিয়ে নেওয়া হয় দুপুর পর্যন্ত। হাজার হাজার ভীত সন্ত্রস্ত নর নারী প্রাণ ভয়ে গ্রামের দিকে যাত্রা করে। পথে পাক বাহিনীর সৈন্যরা তাদের উপরও গুলিবর্ষণ করে। অনেক নিরীহ ব্যক্তি এতে প্রাণ হারায়। উড়ন্ত হেলিকপ্টার থেকেও পলায়মান নিরস্ত্র জনগণের উপর গুলি চালানো হয়। এভাবে জনগণের মনে ভীতি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালানো হয়। সেনা ছাউনিতে আচমকা আক্রমণের ফলে শত শত নিরস্ত্র পুলিশ এবং ইপিআরের সৈনিকরা প্রাণ হারান। যারা বেঁচে যান তারা অস্ত্রাগার লুট করে শহরের জায়গায় জায়গায় সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু বিপুল আক্রমণের মুখে তাদের অসংগঠিত প্রতিরোধ ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সশস্ত্র বাহিনীর লোকেরা ছড়িয়ে পড়েন গ্রামে গঞ্জে। পাক বাহিনী নৃশংস হিংস্রতায় তাদের ধাওয়া করতে থাকে। সেনাবাহিনীর জেনারেল ফজলে মুকিম খান পাকিস্তান সেনাবাহিনীর 25 মার্চ দিবাগত রাতের নিষ্ঠুর আগ্রাসনের তারিফ করে বলেন, প্রয়োজনের খাতিরে পাকিস্তান সেনাবাহিনীকে বিদ্রোহ দমন করার জন্য মর্টার, রিকয়েললেস রাইফেল, মেশিনগান এমনকি ট্যাঙ্কও ব্যবহার করতে হয়েছিল। সে রাতে মারণাস্ত্রসমূহের শব্দ থেকে মনে হচ্ছিল সমস্ত ঢাকা শহরই একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকায় অবস্থানরত সব বিদেশি সাংবাদিকদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয় সেনানিবাসে। সেখান থেকে তাদের সোজা এয়ারপোর্টে নিয়ে গিয়ে বিশেষ প্লেনে তুলে দিয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়। সে রাতে বন্দি অবস্থায় তাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দুর্ব্যবহার করে। সেনাবাহিনীর হাত থেকে মাত্র 3 জন বিদেশি সাংবাদিক রেহাই পান। এরা গোপনে ঢাকায় লুকিয়ে থেকে সেনাবাহিনীর চোখে ধুলো দিতে সক্ষম হয়েছিলেন। তারা ছিলেন জনাব আর্নল্ড জেইটলিন, জনাব মিশেল লরেন্ট এবং সাইমন ড্রিঙ্ক। তাদের মাধ্যমেই পরে বিশ্ববাসী 25 থেকে 26 মার্চের রাত্রের ঘটনাবলী এবং সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে। জনাব সাইমন ড্রিঙ্ক ডেইলি টেলিগ্রাফে এক বিবরণীতে লেখেন, পাকিস্তানের ঐক্যের জন্য ঢাকাকে চরম খেসারত দিতে হয়েছিল।